এটা একটা রোগী আমার কাছে আসছে গত জুলাই মাসে এই মুক্তাগাছার দিকে, আর জন্ডিস একেবারে হলুদ হয়ে গেছে দেখতেছি। এই পেশেন্ট ডায়াবেটিক, জন্ডিস আছে, হাইপারটেনসিভ, ইসকেমিক হার্ট ডিজিজ, অভাব নাই। যাই হোক, আমি সমস্ত কিছু করাই দেখেছি বিলিরুবিন 7.5, এসজিপিটি নরমাল, কিন্তু অ্যালকালাইন ফসফেটেস প্রায় 1964। এনিওয়ে তাড়াতাড়ি ভর্তি দিলাম, সার্কারি ভর্তি দিচ্ছি, ভর্তি থাকলো, সেটেল হলো, পরে সারিয়ারসিপি করলো। ইয়ারসিপি করে আর বিলিয়ারি ট্র্যাক হলো অনেক ডাইলেটেড ছিল, কিন্তু মাইনুস স্যার করছে ফরচুনেটলি কোনো গ্রোথের কথা স্যার বলে নাই। স্ট্যান্ডিং করে দিয়েছে এবং রুগীটা কিন্তু খুবই আনস্টেবল ছিল। স্ট্যান্ডিং করে দিয়েছে, গতকালকে রুগীটা আমার ফলো আপ আসছে, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি বলছি আপনি এরকম একটা সিরিয়াস রুগী এতদিন পরে আসলেন, তো স্যার আমার তো কিছু অসুবিধা নাই, আমি আসবো কেন? তো যাই হোক, এটা খুব চমৎকার। এই জন্য আমরা একটা ভালো পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমাদের রেফারেল জায়গাগুলোকেও কিন্তু নিজেদের আয়ত্তে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। রাখতে পারতাম, সমস্যা নেই, রাখার সমস্যা না, কিন্তু যেহেতু ফিমেলদের কমন, বয়স কমদের কমন, ঠিক আছে না? আচ্ছা, এর জন্য আমরা এটা বিনাইন স্ট্রাকচার। বিনাইন স্ট্রাকচার কি হয়? অনেকদিন বিনাইন রূপ, তাই না? অনেকদিন থাকে বিনাইনের। যদি আমাকে বলো যে বিনাইনের 70 বছর বয়সে বিনাইন রাখছেন কেন, তাই না? 70 বছর বয়সে বিনাইন কি রাখার কথা? আমার মেলিগনেন্সি রাখার কথা। আবার মেলিগনেন্সি আবার যে এটা 10 বছর মেলিগনেন্সি থাকে, তাই না? এর জন্য যে আমি তো প্রথম ভাবছিলাম এটা মেলিগনেন্সি, বয়স্ক রূপ, শুকিয়ে গেছে, তা আমি ভাবতেছিলাম এটা তো মেলিগনেন্সি। কিন্তু আবার কি, আবার এই যে অ্যাকিলিস সেগুলি মিস ডায়াগনোস করে। সমস্যাটা কি, ডাক্তার যায় না, যে তুমি বুঝতে পারবে না, ইফ ইউ আর নট এক্সপার্ট এনাফ। কিন্তু আমরা কি বুঝতে পারছি না, এটা বোঝা যায় না। এর জন্য হাই ডিগ্রি অফ সাসপিশন। আমি এন্ডোস্কোপ ঢুকলেই যদি পানি দেখলে আমি কি করি, পানি দেখলে আমি তার জিগাই তো খাইতে সমস্যা হয় কিনা, তাই না? এবং অ্যাকিলিসের সন্দেহ হলে আমরা কি করি, তার বেডিয়াম সোলো করি। বেডিয়াম সোলো করছি, দেখছি লোয়ারিং পেপার নেরুইং। আর এত বেশি ডায়ালিসিস হয় না, হ্যাঁ এত বেশি ডায়ালিসিস, হ্যাঁ। কারণ অ্যাকিলিসের সাথে আমরা এমন রুগীও পাইছি যে মনে হয়েছে পেটে 2টা স্টোমাক, পিছনে ভাগাছে একটা স্টোমাক, বিভিন্ন ধরনের ডাইলেট হয়ে একবার স্টোমাক যে তুমি স্টোমাকই মনে করবে, এত বড় স্টোমাক। আবার নিচে একটা স্টোমাক, 2টা স্টোমাক রুগীটা আছে, এমন রুগী কিন্তু আমরা পাইছি। আর এটা বোঝা গেছে, এটা আমি বুঝতে পারছি যে নর্মাল ইসোফেগাসটা এতই হয় না, এত মোটা হয় না, ডাইরেক্ট হয় না। আর যেহেতু খাবার পাইছি, টাইট পাইছি, সব কিছু মিলে একটু সন্দেহের কিছু অ্যাকিলিসের কাজে। স্যার এটা অনেকদিন পরে একটা এশিয়া নিয়ে আলোচনা হলো, আমাদের ফ্রেশ হলো, আমাদের যে বেসিক আইডিয়াটা সেটা একটু রিফ্রেশ করা গেল। তো প্রথমে স্টমাক নিয়ে একটু কথা বলি। আমাদের একজন স্যার ছিলেন, ক্যাপ্টেন ওয়াহিদ সার্জারি টিচার। উনি সবসময় একটু মজা করে কথা বলতেন যাতে ছাত্রদের মনে থাকে। স্টমাক সম্পর্কে পড়াতে যায় উনি বলছিলেন কার্ডিয়ালে স্টিল আই ক্যান রিমেম্বার, যে স্টমাক হচ্ছে একটা অর্গান, তার 2টা এন্ড আছে, এর 2টা নার্ভ সাপ্লাই, 2টা ব্লাড সাপ্লাই, এবং the content should be 2 liter except the Bengali stomach. আর এইভাবে প্রত্যেকটা জিনিসই উনি এইভাবে বলতেন যাতে মনে থাকে। তো আমাদের স্টমাক আসলে ডিপেন্ড করে তো আমাদের খাওয়ার উপরে। যেমন একটা ইনফেন্টের স্টমাক 200 ml, কিন্তু এটা তো সম্ভব না। আচ্ছা আচ্ছা, তুমি আসছো, প্রতিপাদ্য বিষয় সেটাতে আসি, সেটা হচ্ছে দেখাই এশিয়া লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসটা আল্লাহ তাআলা অদ্ভুতভাবে সৃষ্টি করেছে। সেখানে যে নিউরোলজিক্যাল এবং মাসকুলার ব্যাপারটা আছে, এটা অরবাক্স প্লেক্সাসটা একটা এশিয়াতে আস্তে আস্তে ডিজেনারেট কেন হয় জানেন? তবে অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে, অথবা অন্যান্য কারণ আছে যেগুলো থেকে এটা হতে পারে। আমরা ধরে নিলাম এটা একটা অটোইমিউন প্রসেসের জন্য অরবাক্স প্লেক্সাসটা ডিজেনারেট করে যায়, যার জন্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসের যে স্ফিংক্টারটা থাকে, it should dilate when we people are swallowing something.
বা it should relax rather than say relax কিন্তু এখানে এটা রিল্যাক্স হচ্ছে রিল্যাক্স হচ্ছে না বিধায় ইসোফেগাসে খাবার থেকে যাচ্ছে আর ইসোফেগাসে খাবার থাকলে তো আর আমার ওই যে পেটের বিভিন্ন কোনো ভাতের খিদার অনুপ্রাণিত করতে পারবে সবসময় তার খিদেই লেগে যাবে কিন্তু সে লাস্টলি যেটা হয় সেটা হচ্ছে সে ভয় পায় যে আমার খাবার তো সব এখানে আটকে থাকবে প্লাস খাওয়াতে যাবে না সেই জন্য সে ভয় পায় ইনিশিয়ালি লিকুইড হয়তো যায় কিন্তু সাবসিকুয়েন্টলি এটা যায় না কিছুটা মেকানিক্যাল অবস্ট্রাকশন কিছুটা হচ্ছে যে তার ভয় এই দুটো মিলে তার খাওয়া আরো আসে যার জন্য তার ওয়েট লস হয়ে যায় এবং ডিসপ্লেজিয়া তো আসেই চেস্ট পেইন হয়ে যায় এইটা চমৎকার ভাবে উনি ডায়াগনোসিস করছেন এখন আমি যেটা পয়েন্ট করবো নাকি এই লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসের এই স্পিকটারটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্সও কিন্তু ইনকমপ্লিট হয়ে যায় তখন লিকুইডটা রিফ্লেক্স হয় এবং অ্যাসিডিক পাওয়া যায় আমরা সাধারণত ম্যানোমেট্রি করে এই অ্যাসিড পিএইচটা দেখে ডায়াগনোসিস করতে পারি অথবা এন্ডোস্কোপি করে আমাদের যেটা সবচেয়ে ঝামেলা মনে হয় সেটা হচ্ছে যে এটা ডায়াগনোসিস করতে দেরি লেগে যায় লোকটা কিন্তু অ্যাপারেন্টলি কত সিক না যতটা সিক হওয়ার কথা তার মানে তার কিছু কিছু জায়গায় ভয়া পরে শেখায় এক দুই নম্বর হচ্ছে ডায়াগনোসিসের দেরি হওয়ার কারণ হচ্ছে যে আমাদের রেফারেন্স সিস্টেমটা অতটা ভালো না আমরা অনেক সময় মনে করি যে আমি পেশেন্টটাকে পাঠিয়ে দিব এইটা আমার ডিসপ্লে বাট ইট শুড নট বি সময় মতো জায়গার লোককে দেওয়া ইট ইজ এ প্রেজেন্ট আমি মনে করি সুতরাং এইটা আমাদের মনে করা উচিত না যে আমি সব জানতা যে মনে করে is a fish, nothing else. Nobody in this earth is supposed to know everything. এটা সম্ভব না এনিওয়ে আমার প্রশ্ন হচ্ছে আমরা ওই বেলুনটাকে কতক্ষণ ফুলায় রাখবো এটা ক্রাইটেরিয়াটা কি এতে যে আমি ফুলালাম এটাতে তো ইনজুরি হতে পারে সাবসিকুয়েন্টলি তো আবার স্ট্রাকচার হতে পারে এটা সম্পর্কে আমরা কি বলবো রোগীকে বা আমাদের কি করণীয় আছে বা এটার ফলো আপ সিস্টেমটা কি হওয়া উচিত এক্সপেন্স বেশি না স্যার থ্যাংক ইউ স্যার আমরা যখন বেলুনটা যখন ফুলাই 3 ধরনের বেলুন পাওয়া যায় একটা বেলুন 30 মিলিমিটার একটা 35 মিলিমিটার একটা 40 মিলিমিটার আমরা ইউজুয়ালি 35 মিলিমিটার বেলুন আমরা ঢোকাই আমাদের পাম্প করে কতক্ষণ রাখবো আমরা ইউজুয়ালি 30 সেকেন্ড থেকে 1 মিনিট 30 সেকেন্ড থেকে আমরা 1 মিনিট আমরা পাম্পটা করব এবং যে বেলুনটা আছে 35 মিলিমিটার কিন্তু এর বেশি আর ফুলবে না আমি যতই পাম্পই করি এর বেশি কিন্তু ফুলবে না বেশি ফুললে কী হবে দেয়ার উইল বি পারফোরেশন পারফেক্ট হতে হবে পারফোরেশন হতো ভেরি ডেঞ্জারাস পারফোরেশন হয়ে গেলে ভেরি ডেঞ্জারাস এর জন্য আমরা কী করি 30 সেকেন্ড থেকে 1 মিনিট বা 45 সেকেন্ড এই সময় আমরা কী করি বেলুনটাই করি করার পরে আবার আমরা ছেড়ে দিই বুঝি কীভাবে যে বেলুনটা যে দিলাম ইফেক্টিভ হলে গেলে কেমন বুঝি আমরা যখন করি করার পরে যখন আমি এন্ডোস্কোপি বাইর করার সময় দেখবো যে তার কিছু ব্লিডিং হালকা ব্লিডিং হয় ব্লিডিং হলে বুঝি যে কী হয়েছে এই কাজটা মানে হয়েছে ডাইলেট হয়েছে রিক্সের একটাই বড় রিক্স পারফোরেশন হলে খুব খারাপ অবস্থা পারফোরেশন হলে পরে একবারে মুখ টুক ফুলে তার শ্বাসকষ্ট টষ্ট ভেরি ডেঞ্জারাস এর জন্য আমরা কিন্তু খুব সাবধান থাকি যে আমরা খুবই সাবধান থাকি আচ্ছা আর কী করবো আমার শরীর মতো হয় না আমার এই পর্যন্ত আমার একটা রুগী এই রুগীটা ছিল যে কোরোসিভ পয়জনিং খাইছিল আমার জীবনে আমি 17 দিন করছি 17 রুগীর স্টেন্টিং ডাইলেটেশন বেলুনিং করছি একটা রুগী একটা হুজুর 13-14 বছর বয়সের হুজুর সে যে আসলে যে পয়জন খাইছিল কয় না আমার সে বলে না যে পয়জন করছি পয়জনিং রুগী তো ডেঞ্জার আমরা সহজে এগুলি হ্যান্ডেল করি না রুগী বলে আমার তো স্ট্রিকচার বিনান স্ট্রিকচার দি হ্যান্ডোস্কোপি বিনান স্ট্রিকচার তারপর ঠিক আছে এটা ডাইলেট করে দিন ডাইলেট করতে গিয়ে হয়তো সারা তো ছিল ওই রুগীর বলে সিরিয়াসন দিয়েছিল আল্লাহ সিরিয়াসন একবার একটু পরে কি দিয়ে একবার মুখ টুক ফুললিয়া এক শ্বাসটাস শুরু গেছে পরে এই রুগীর আমি রাত্রিবেলায় আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া করে ওই ঢাকা এলাকায় দিয়েছি আমি টেলিফোন করে বলে
এই রুগী পরে মরে নাই, বাচ্চে, কিন্তু পরে আমরা পাঠিয়ে দিচ্ছি। কারণ এইগুলি যে সমস্ত রুগী কোরোসিভ পয়জনিং, এই স্টিকটাগুলো ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। একটা রুগী আমার জীবনে গেছি, আমরা অনেক রুগী দেখছি, একটা রুগী আমাদের সার্জারিটা বললে ফলো আপ ইউজুয়ালি বেলুন ডাইলেশন করার পর 80% রুগী 10 বছর ঠিক আছে, ওদের কোনো 10 বছর। আমি আমার অনেক রুগী আছে করছি বোধ আরো 20 বছর আগে, এরা এখানে আসে না, তার মানে কি তারা সবাই ভালো আছে। তাহলে আমার যে কিছু অভিজ্ঞতা হচ্ছে যে 5 বছরের বাচ্চারা এক মেশিন হতে পারে এদিকে মাল্টি সেটিং না, যদি ডিসপ্লেতে আবার হয় তখন স্যার মাল্টি সেটিং লাগবে। তো আবার একটা সিঙ্গেল সেটিং এসে ইমপ্রুভ করে। হ্যাঁ, সিঙ্গেল সেটিং ইউজুয়ালি বইপত্রে আছে 80% 10 বছর থাকে, কিন্তু আমার তো অভিজ্ঞতা আমি দেখছি, আমি করছি অনেক রোগে 20 বছরে ভালো আছে। এবং আমি বয়স্ক 5 বছরের বয়সের রোগীরা পাইছি এক্লেশিয়া, আমার 90 বছর বয়সের রোগী এক্লেশিয়া পেয়েছি, 90 বছর বয়স। এবং ফ্যামিলিয়ার এক্লেশিয়া পাই, যেগুলি বলতে ফ্যামিলিয়ার, বাপের হয়েছে, মেয়ে হয়েছে, যে আমাদের ফুলবাড়ির জেএমপি স্যার, জেএমপি ফুলবাড়ি, তার বাপের হয়েছিল এক্লেশিয়া, এটা আমরা ডাইরেক্ট করছি, তার বোন ওইটা এক্লেশিয়া, ওইটা আমরা ডাইরেক্ট করছি। এই জন্য কিছু বলা আছে দেখলাম আমি, যে এটা অটোইমিউন, হ্যাঁ হতে পারে, জেনেটিক, হ্যাঁ জেনেটিক হতে পারে, ফ্যামিলিয়ার হতে পারে, আননোন কজ। এক্লেশিয়ার কারণ তো প্রাইমারি এক্লেশিয়া ইডিওপ্যাথি, তাছাড়া বিভিন্ন ভাইরাল ইনফেকশনের পরে হতে পারে, অটোইমিউন কারণে হতে পারে, তাই না? আচ্ছা, আমরা একটা কথা বললাম যে আচ্ছা আমরা রুগীরা কি বলি ফলো বলে, যদি কোনো সময় খাইতে আবার সমস্যা কি করবেন, আসবেন। আর ভালো থাকলে আমরা তার ফলো আপের দরকার নেই। এখন ধরেন যে মেলিগনেন্সি হতে পারে 1 থেকে 2% কেস মেলিগনেন্সি, ইউজুয়ালি কত বছর পরে হয়, 10 থেকে 20 বছর পরে। মেলিগনেন্সি হলে তো সিমটম হলে আমরা বলি যে আমি এ পর্যন্ত পাই নাই, কোনো এক্লেশিয়া রোগী কোনো মেলিগনেন্সি পাই না, যদি লেখা আছে 1 থেকে 2%, 10 থেকে 20 বছর পরে পাই না। আচ্ছা, আমরা একটা ডিফারেন্সিয়েট ডাক্তার সিউডো এক্লেশিয়া রাখছিলাম না, সিউডো এক্লেশিয়া বুঝাও হবে, সিউডো এক্লেশিয়া কিছু আইডিয়া আছে না? সামান্য আইডিয়া থাকা তো দরকার তোমাদের যারা জুনিয়র। হ্যাঁ, এটা তো তুমি এক্লেশিয়া সিউডো এক্লেশিয়া আমার সার দিতে দরকার নাই, সারদের দরকার আছে এক্লেশিয়া জানা, তোমার জানার দরকার আছে। পরীক্ষার সময় তোমার কোয়েশ্চেন করো সিউডো এক্লেশিয়া কি বুঝো কিছু, এক্লেশিয়া না, আদার দেন এক্লেশিয়া। যদি কোনো সেকেন্ডারি কোনো কারণে যদি কি হয়, যদি তার এক্লেশিয়া ল্যাক সিমটম, এটাকে বলে সেকেন্ডারি এক্লেশিয়া, সিউডো এক্লেশিয়া। যেমন অনেক সময় স্টোমাকের কার্ডিয়াক এন্ডে যদি কোনো গ্রোথ হয়, এটা কি করে ইসোফাগাসকে প্রেস করে কি হতে পারে, তার এক্লেশিয়া ফিচার, সেকেন্ডারি এক্লেশিয়া। যদি কারো কোনো লিম্ফোমা হয়, কোনো স্ক্লেরোডার্মা, সিস্টেমিক স্ক্লেরোসিস, বিভিন্ন রোগ কি হয়, বিভিন্ন রোগ বা তোমার লিম্ফেটিক ইনফিলট্রেশন হয়ে যদি মনে করো চেকার ডিজিজ, এগুলি হয়ে যদি তোমার এক্লেশিয়া লাইক যদি সিমটম হয়, দিস ইজ কল সিউডো এক্লেশিয়া। সিউডো এক্লেশিয়া রোগে কিন্তু আমরা পাই, কারণ দেখা গেছে কি স্টোমাকে গ্রোথ হয়েছে, তার ডিসফেজিয়া, দেখি সিউডো এক্লেশিয়া, তাই না? তাই না? তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে না, আমাদের বাঙালি ওইটা তোমার ব্যান্ড লাগিয়েছে, বেরিক্সা ব্যান্ড লাগিয়েছে, ব্যান্ডিং করে দিল, এই চুল বাঁধে না, আবার যে চুল বাঁধে না, আমরা বেরিক্সটা কি করি, দুটো সার্কুলার ব্যান্ড করে দিলে বলতো বিভিন্ন বন্ধ করে তারপর তো তার মানে যে এই জিনিসগুলো এটা তুমি ধরো, তাহলে বুঝতে আমাদের প্রেজেন্ট করার উদ্দেশ্য কি, উদ্দেশ্য যে আমরা যদি কোনো ডিসপ্লে নিয়ে আসে, আমি এটা কিছু হয়েছে না বা সব ইনভেস্টিগেশন ডাক্তার দিয়েছে ক্লিশিয়া, সব ইনভেস্টিগেশন বিশ্বাস করা, তুমি তোমার মতো করে করো, তুমি তোমার এটা আমি দেখছি অনেক অনেক ইন্ডাস্ট্রি ধরো, আমি নিজে করে নাই, দেখি যে কারণে টিপিক্যাল ফিচার দেখেছি। এর জন্য একদম আসলে করে তাহলে সেই দেখা একটা রোগী রিপোর্ট দিয়েছিল, আমি ডায়াগনোস করছি আলসারেটিভ কোলাইটিস, ওই সারা জানে রোগী রিপোর্ট দিয়েছে কি সে হলো অ্যাডিনোকার্সিনোমা, অ্যাডিনোকার্সিনোমা, আমরা বিশ্বাস করছি, তার কি চিকিৎসা দিচ্ছি আলসারেটিভ রোগী কি ভালো, এটা আমার কাজের মেয়ের বাচ্চা, চিন্তা করে আমার কাজের মেয়ের বাচ্চা, এটা আইসিএমের আলসারেটিভ ডায়াবেটিস দিতে হবে, কেমন কিন্তু স্যার আমার বাচ্চা ক্যান্সার ছিল স্যার বুঝলেন তোর বাবু ঠিক আছে ক্যান্সার, আমি তো বলছি আমি আমার একজন সিনিয়র এক্সপার্ট তো আমার ফরেন স্যার কাছে গেছি, স্যার বলেছে আমার সাথে কিছু দেও দিলাম, তুই আর কি দেখবি ভালো লাগে, এর জন্য ইনভেস্টিগেশন থেকে কিন্তু ডাক্তারি করা যাবে না, ইনভেস্টিগেশন থেকে ডাক্তারি করা তো এইগুলো যদি পরিবেশ তো আর কি করতাম, যদি বলতো স্যার আমার টাকা পয়সা নেই, ধরে আমি মানবে এটা করে দেবো free endoscopic dilatation করতে হবে, এটা বলতে স্যার করি, তবে কিন্তু ডাইলেট করার একবারে ডাইলেট করবে,
এক সেকেন্ড পরে কি করবি খাওয়া শুরু করবো। আমার এমন রুগী পাইছি ডাইলেট করার পরে যখন সে খাইতে পারছে আমার পায়ে যে ধরছে পায়ে ধরে পা সারা দুম চিল্লালে চিল্লাইছিলেন পাঁচ মাস শুরু করে। আচ্ছা আমি তো ভয় পেতেছি আমি ভয় পেতেছি কি আমি 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 আমার দলে পায়ে ধরে দুম চিল্লানি খুশি করে বল মানুষ খাইতে না পারা খাবার আছে যেমন চোখ ছেড়ে মন বলতো খাবার ছিল না আমি বলে গেছিল খাবার আছে সবাই খায় খাইতে পারে ছেলেরা কখন কাজ করে মেয়েরা কখন কাজ করে কখন কাজ করে দাদু খাইতে পারতেছে না দাদু চুপ করে বলেছি তো দাওয়াত দিলে কি দাওয়াত দিলে দাওয়াটা যায় না এটা বলছি কিন্তু কেন বলছে স্যার দাওয়াত দিলে বলছে কি মন খারাপ করে আমরা তো দাওয়াতে যা করতে যাই না চলে খাইতে করে খাবার তো খাইতে কষ্ট পরেই কিন্তু ছাড় এই কিন্তু যখন বাচ্চাদের দিলে মনে হয় আমরা 2 বছর 5 বছর পর আমরা ডিসপ্লে দেখতে পারি আমরা দেখছেন না কালি কালি দুটো এগুলো তো অপারেশন আমরা বেশি হয়ে যায় এটা সিম্পল প্রসিডিউর ঘোষণার আগে তো একটা জিনিস ক্যাপ্টের সাথে প্রিপেয়ার করতে পারতেছি না ইয়ারসিটির ম্যাজিক আর কি এটা একটা রুগী আমার কাছে আসছে গত জুলাই মাসে এই মুক্তাগাছার দিকে আর জন্ডিস একেবারে হলুদ হয়ে গেছে দেখতেছি এই পেশেন্ট ডায়াবেটিক জন্ডিস আছে হাইপারটেনসিভ ইসকেমিক হার্ট ডিজিজ অভাব নাই যাই হোক আমি সমস্ত কিছু করাই দেখেছি বিলিরুবিন 7.5 এসজিবিটি নরমাল কিন্তু অ্যালকালাইন ফসফেটেস প্রায় 1964 এনিওয়ে তাড়াতাড়ি ভর্তি দিলাম সার্কারি ভর্তি দিচ্ছি ভর্তি থাকলো সেটেল হলো পরে ইয়ারসিপি করে তার বিলিয়ারি ট্র্যাক গুলো অনেক ডাইলেটেড ছিল কিন্তু মাইনুসার করছে ফরচুনেটলি কোনো গ্রোথের কথা স্যার বলে নাই স্ট্যান্ডিং করে দিয়েছে এবং রুগীটা কিন্তু খুবই আনস্টেবল ছিল স্ট্যান্ডিং করে দিয়েছে গতকালকে রুগীটা আমার ফলো আপ আসছে হি ওয়াজ ফ্যান্টাস্টিক আমি বলছি আপনি এরকম একটা সিরিয়াস রুগী এতদিন পরে আসলেন তো স্যার আমার তো কিছু অসুবিধা নাই আমি আসবো কেন তো যাই হোক এটা খুব চমৎকার এই জন্য আমরা একটা ভালো পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমাদের রেফারেল জায়গাগুলোকেও কিন্তু নিজেদের আয়ত্তে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ যাই হোক আচ্ছা আমি ঘোষণা দিয়ে স্যার আপনাকে দিতেছি আমাদের নেক্সট সেমিনার হবে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট তারপরে হবে হলো ফিজিওথেরাপির লোক আছে আর মাইক্রোবায়োলজি তো প্রিপেয়ার্ড দা মোশন স্যারের সাথে আগেই কথা হয়েছে তো আমাদের মামুন স্যার কিছু কথা বলবেন মামুন স্যারের পরে চেয়ারম্যান স্যার বক্তব্য দিয়ে আসসালামু আলাইকুম আসলে আমার খুব ভালো লাগছে অনেকদিন পরে একটা সেমিনার পুরাটাই ঘুরছি তো আমি কথাটা বলতে চাবো কি যাবো না আমার কাছে মনে হয়েছে যে আমি সকল ডিপার্টমেন্টকে বলবো যে কেসগুলো এমন কেস নিয়ে যেখানে আমাদের সকলের একটা ইন্টারেস্ট থাকে আপনারা একদম সুপার স্পেশালিস্ট একটা কেস দিবেন এটাতে আসলে আমার কিছু লাভ হবে না ইঞ্জিনিয়ার কোনো লাভ হবে না আর ডিপার্টমেন্ট অফ ল্যাবরেটরি থেকে এর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ না তবে আমি আগে একটা কথা বলি আমাদের দুই রকমের কেসি উপস্থাপন করতে হবে যে অল ডিপার্টমেন্টের ইন্টারেস্ট আছে এটাও যেরকম করতে হবে কি রকম রেয়ার ডিজিজ আমরা এখানে ডায়াগনোসিস করতে পারি এই ক্যাপাসিটিটা আমার জানাই না এটা আসলে ও যেটা বলছে আমি ওর সঙ্গে একমত আসলে চিত্তর কোয়ালিটি এগুলো অনেক সুন্দর আসে কঠিন জিনিসকে সহজ করে উপস্থাপন করার একটা অ্যাবিলিটি the criteria of the very good teacher. So the very good একটা জিনিস একটু নিয়ন্ত্রণ শুধু শেয়ার করার জন্য অ্যাকালেশিয়া কার্ডিয়া এখানে কিন্তু ডাইলেটর হয়ে গেছে আর হার্ট স্পাইন তো ডাইলেটেশন দুইটাই ডাইলেটেশন হয় দুইটাই নিউরনাল ডেফিসিয়েন্সি আছে কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য আছে অ্যাকালেশিয়া কার্ডিয়াতে যেখানে ডেফিসিয়েন্সি থাকে নিউরনাল সেই জায়গাটা ডাইলেটেড হয় আর হার্ট স্পাইন ডিজিজে যেখানে নিউরনাল ডেফিসিয়েন্সি আছে সেই জায়গাটা কনসিস্টেন্ট হয় ডাইলেটেড হয় তার উপর এটি পার্থক্য থ্যাংক ইউ কিন্তু তার সাবজেক্টে আশেপাশে যে
আশপাশ ডিজিজ কনস্টিপেশন হলে আমরা যে চিন্তা করি থাইরয়েড প্রবলেম আছে কিনা, ওরা আগে চিন্তা করে আশপাশ। আর অনেকেই যদি আমরা এটাকে আবার পাঠাই আমাদের আল্ট্রাসোনোগ্রাফির কাছে, তারা আবার এইটা করে দেখবে যে এখানে একটু কনস্ট্রিকশন আছে, তারা তখন বলবে ভেরিয়াম এনেমা ডিস্টাল কোলন পড়ে। ওইটা করার পরে ওরা আবার অনেক সময় বলে দেন যে ইট মে বি এ ফাংশনাল কনস্টিপেশন or it may be really Hirschsprung disease। আর Hirschsprung disease বলে তো ওদের কাছে যেতেই হবে। তবে সুখের বিষয় হলো আগে Hirschsprung disease গুলো দুটো তিনটে স্টেজে পড়তো, এখন ওরা এত এক্সপার্ট হচ্ছে ওয়ান স্টেজ অপারেশন এবং ভেরি গুড কি বলে প্রগনোসিস সাকসেস ইজ ভেরি ভেরি আজকে চুপচাপ অনেক কথা শুনি আর কি, শুনি তো না বললেও শুনি তো, শুনে আলোচনা শিখতে পারে, অনেক কিছু শিখি, হয়তো আমার কাছে আমার কিছু না। আমি একসাথে দুইটা কাজ করি, শুনি আবার রেকর্ড করি, এটা ডিসিপ্লিন করি। আজকে আমার একটা কথা খুবই ভালো লাগছে, একটা মাও নেই আজকের কথা সব এটা আমার এই জন্য আমি জানিয়েছি, এই কথা আমার খুব ভালো লাগছে। আসলে আজকে সব এই সেমিনারের সব কিছু আমরা বুঝতে পারছি। আমাদের বেলুন ডাইলেটেশন করা হয়েছে থ্যাংক ইউ। আজকের প্রেজেন্টেশন এটা সুন্দর হয়েছে, পোস্টারগুলো সুন্দর হয়েছে, ওই ডক্টর সুরভি চক্রবর্তী সুন্দর প্রেজেন্ট করছেন, দাদা প্রস্তুত। থ্যাংক ইউ। This is the time for conclusion. I will request our chairperson to say a few words to conclude the session, please. সবাইকে ধন্যবাদ এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য এবং উপভোগ করার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। একটা কেস প্রেজেন্ট করে কিন্তু আসলে কষ্টের ব্যাপার। বেশ কষ্ট, বিকাল থেকে কেমন গেছে, আবার চিন্তা করো না তুমি করবো না, ওদের একবারে অনেক চিন্তা করতেছে। তারপর আমার মধ্যে যারা আছে, ডাক্তার আছে, মুবাশির, ইসলাম, তারপর ইসলাম, সবাইকে অনেক চেষ্টা করছে প্রেজেন্ট করার জন্য। তাছাড়া আমি ধন্যবাদ দেব আমাদের মেডিসিন ডিপার্টমেন্টের হেড ডিরেক্টর, ওরা কিন্তু আমাকে এসে করে দিচ্ছে, ওরা কিন্তু আমাকে স্টেটে প্রেজেন্ট করতে হবে, ওরা কিন্তু অ্যাডভাইস আছে, ধন্যবাদ। ওরা আমাদের কিছু খাবারের ব্যবস্থা করছে, তারপরে সবাই যাওয়ার সময় গরম খাবার নিয়ে খাবেন, খাইলে আমরা